চলো আমি এখন একটু শুরু করছি তোমাদের চারগাফ রুল নিয়ে কিছু ডিসকাশন। চারগাফ রুল নিয়ে ডিসকাশন করলে এটা এই জায়গাতেই করার সুবিধে, কারণ এরপরেও চারগাফ রুলটা একটু ভালো করে পরের ডিসকাশনে তোমরা বুঝতে পারবে। আমি একই শব্দ বা একই ওয়ার্ড মনোটোনাস লাগছে বলে চারগাফ রুলটাকে নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। চলো লেট ডিসকাস অ্যাবাউট চারগাফ রুল। চারগাফ রুল নিয়ে তোমাদের সামনে একটু বলে দিচ্ছি। চারগাফ ইজ এ নেম অফ সায়েন্টিস্ট। আমি আগেই বলে দিচ্ছি, কারণ ডিএনএ চারগাফ রুলটাকে পরের দিকে করানো যেতে পারে। আমি আগেই মনে করলাম এটাকে একটু করে দিলে ভালো হয়, কারণ অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন নিয়ে তোমাদের এগুলো পড়তে হবে। মনে রাখবে, যখন অ্যাডিনিন এবং গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন ডিএনএর এই কটা স্ট্রাকচার, ডিএনএতে সবসময় এই চারটে নিউক্লিওটাইডই সবসময় থাকবে। ডিএনএতে যে অ্যাবসেন্ট থাকে তার নাম ইউরাসিল, এর আগে আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি। এই চারটে ডিএনএর যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারটাকে এরা একটা কম্পেনসেট করে দিয়ে একটা ডিএনএ কে তৈরি করে। একটা ডিএনএতে সবসময় মনে রাখবে, অ্যাডেনিন সবসময় কম্পেয়ার করে, মেটিং করে বা মিট করে থাইমিনের সঙ্গে, দ্যাট ইজ অ্যাডেনিন অ্যান্ড থাইমিন একসঙ্গে জুড়ে থাকে। অ্যান্ড গুয়ানিন ইজ অলওয়েজ পেয়ারিং উইথ সাইটোসিন উইথ দ্য হেল্প অফ 3 বন্ডস। এর আগে এই কথাগুলো এখন ডিসকাস করছি, পরে যখন স্লাইডে আসবো দেখবে আমি একটু কুইকলি বেরিয়ে যাব, যাতে তোমরা ইজিলি ওই পার্টগুলোকে আর তোমাদের দেখতে না হয় এবং খুব তাড়াতাড়ি বুঝতে পারো। তখন আর এত কথা বলার দরকার হবে না, এখান থেকে তোমরা পুরোটা জেনে নাও। তাহলে বেসের সঙ্গে পেয়ারিংটা কিভাবে হয়? অ্যাডেনিন ইজ অলওয়েজ পেয়ার্ড উইথ থাইমিন। কে বলেছেন এটা? কিভাবে তৈরি হলো যে অ্যাডেনিন অলওয়েজ থাইমিনের সঙ্গে পেয়ার করবে? দেখো, এইটা বুঝতে গেলে কিছুক্ষণ আগেই তোমাদের যে বললাম আমি, যে একটা পিউরিন একটা পাইরিমিডিন সবসময় ম্যারেজ করে। নিশ্চয়ই একটা ছেলের সঙ্গে একটা ছেলে ম্যারেজ করে না, একটা ছেলের সঙ্গে মেয়ে ম্যারেজ করে। সেরকম রুলে আগে ভেবে নেবে যে একটা পিউরিন অবভিয়াসলি সে যখন বন্ডিং করবে তার সঙ্গে অবভিয়াসলি একটা পাইরিমিডিন থাকতে হবে। তাহলে পিউরিন তার মানে একটা ডাবল রিং, একটা সিঙ্গেল রিং। তাহলে অ্যাডেনিন হলো একটা ডাবল রিং স্ট্রাকচার, তার সঙ্গে একটা সিঙ্গেল রিং স্ট্রাকচার। সিঙ্গেল রিং এর মধ্যে আবার আমরা ডিএনএতে দুটো অপশন পাই, একটা থাইমিনও পাই, সাইটোসিনও পাই। কিন্তু চারগাফ বলে দিয়েছেন যে অ্যাডেনিনের সঙ্গে সবসময় থাইমিনই, বিকজ বন্ডিং এর ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাডেনিনের সঙ্গে ফ্রি বন্ডিং দুটো আছে, থাইমিনেরও ফ্রি বন্ডিং দুটো আছে। সো অ্যাডেনিনের সঙ্গে এই দুটোর সঙ্গে কমপ্লিমেন্ট করে যায়। হ্যারাজ সাইটোসিনের 3টে পার্ট আছে, 3টে খোলা পার্ট আছে। তাহলে যার 3টে খোলা পার্ট, নিশ্চয়ই 3টে খোলা পার্ট আছে এমন কারোর সঙ্গে লাগবে। সেই 3টে খোলা পার্ট আছে। আরেকটি ডাবল রিং স্ট্রাকচার, তার নাম গুয়ানিন। সো গুয়ানিন হ্যাজ 3 bonds, cytosine has 3 bonds. তো 3 bonds লেগে guanine and cytosine, or vice versa, cytosine and guanine is always complement with 3 bonds. আর এটাই চারগাফ দেখিয়ে দিয়েছিলেন। সো চারগাফের রুলের মধ্যে কি পড়ে? অ্যাডেনিন is always pairs and bond with thymine with the help of 2 weak hydrogen bonds, and guanine is always paired with cytosine with the help of 3 weak hydrogen bond. Vice versa is also true, that is cytosine is always compared with guanine. তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবো যে একটা ডিএনএতে যতগুলো অ্যাডেনিন থাকবে ঠিক ততগুলোই থাইমিন থাকবে, অবভিয়াসলি, বিকজ অ্যাডেনিনের 2 ফ্রি পার্ট আছে, থাইমিনের 2 ফ্রি পার্ট আছে। 2 ফ্রি পার্টে অ্যাডেনিন যদি 10টা থাকে, ততগুলো ফ্রি পার্টকে জোড়া লাগাতে গেলে ততগুলোই থাইমিন লাগবে। সো 10 গুয়ানিন ইকুইভ্যালেন্ট টু 10 থাইমিন। সেম থিং, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো সাইটোসিন থাকবে, উল্টো করে যতগুলো সাইটোসিন থাকবে ততগুলোই গুয়ানিন থাকবে। দিস রুল হ্যাজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য রুল অফ চারগাফ। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট রুল, that is the total. So he said the total amount of purine equal to total amount of pyrimidine. True? তাহলে যতগুলো অ্যাডেনিন আছে ততগুলো থাইমিন আছে। সেম থিং, যতগুলো পিউরিন আছে ততগুলো পাইরিমিডিন আছে। সেম থিং, যতগুলো গুয়ানিন আছে ততগুলো সাইটোসিন আছে।
তাহলে যতগুলো পিউরিন আছে ততগুলো পাইরিমিডিন আছে। দিস ইজ রুল নাম্বার 1। চারগাফের রুলে কিন্তু এই চারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করে দিই, পিউরিনকে কাকে নিয়ে পিউরিন তৈরি হয়? পিউরিন তৈরি হতে গেলে পিউরিন কিন্তু দুটো, অ্যাডিনিন এন্ড থাইমিন ইজ নট পিউরিন, one is purine and another is pyrimidine. So two purines, two double ring structure is adenine plus guanine equals to cytosine and thymine. তাহলে আমার রুলটা আমি প্রুফ করে দিলাম। amount of purine, the number of purine and number of pyrimidine are equal. This rule is given by Mr. Chargaff. and obviously তার কারণটা কি এর আগে আমি ব্যাখ্যা করে দিয়েছি, বিকজ যতগুলো অ্যাডেনিন ততগুলো থাইমিন, যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন, সেম ওই আপার রুলটাকে এটা ফলো করছে। এইবার এইটাকে আমরা এইভাবে করে লিখতে পারি। সো হোল অ্যামাউন্ট অফ অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, দিস পার্ট, হোল অ্যামাউন্ট অফ অ্যাডেনিন প্লাস গুয়ানিন, অ্যাডেনিন প্লাস গুয়ানিন, এই যেখানে লেখা হচ্ছে অ্যাডেনিন প্লাস গুয়ানিন, ভালো করে দেখো, and divided by থাইমিন প্লাস সাইটোসিন, দ্যাট মিনস এটাকে যদি আমরা রিপ্লেস করে দিই, দ্য হোল অ্যামাউন্ট অফ পিউরিন অ্যান্ড হোল অ্যামাউন্ট অফ পাইরিমিডিন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট ফর অল স্পিসিস, ফর অল স্পিসিস, ফর অল স্পিসিস, সমস্ত স্পিসিসের জন্য, ফর অল স্পিসিস, সমস্ত স্পিসিসের জন্য, কেঁচো কেন্ন, মানুষ, গরু, ছাগল, ভেড়া, যে কোনো লিভিং, গাছপালা, সবার জন্য। তার মানে অল স্পিসিসের জন্য দ্য অ্যামাউন্ট অফ পিউরিন ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ পাইরিমিডিন ইকুয়ালস টু 1, কনস্ট্যান্ট প্লাস দ্য অ্যামাউন্ট ইজ 1, ভ্যালু উইল বি 1 ফর অল স্পিসিস। নাও এবার যদি আমরা কনস্ট্যান্ট বলতে চাই, তাহলে ফর এ স্পিসিস, একটা স্পিসিসের জন্য সেটা কনস্ট্যান্ট নাম্বার, সে নাম্বারটা আমার ডিফার করে যায়। কনস্ট্যান্ট নাম্বার কারো কারো ক্ষেত্রে লেস দ্যান 1, কারো ক্ষেত্রে 1, কারো ক্ষেত্রে মোর দ্যান 1। মনে রাখবে কনস্ট্যান্ট ফর পার্টিকুলার। ধরো আমি হিউম্যান বিং এর জন্য বলছি, হিউম্যান বিং এর বেস রেশিও, এটাকে বলে বেস রেশিও। বেস রেশিওটা কিরকম, আমি যদি একটু পেছন থেকে সরে যাই, এখানে বেস রেশিওর উপরে দাগগুলো পড়ে গেছে, দাগগুলোকে ভালো করে আনবার জন্য আমি বেস রেশিওতে আসছি। বেস রেশিও, বেস কেন বলছে? বেস পেয়ার, অ্যাডেনিন অ্যান্ড থাইমিন, বেস পেয়ার না, অ্যাডেনিন অ্যান্ড থাইমিন, ইটস এ বেস পেয়ারিং, এটাকে বেস পেয়ার বলছে। ডিভাইডেড বাই গুয়ানিন অ্যান্ড সাইটোসিন, আগের বারেরটাকে এ প্লাস জি বলেছিলাম, সেটাতে পিউরিন পাইরিমিডিনের রেশিও দিয়ে বলেছিলাম, এ অ্যান্ড জি, এ প্লাস জি বলেছিলাম কিন্তু, বাট হিয়ার ইট ইজ নট এ প্লাস জি, ইট ইজ এ প্লাস টি, অর্থাৎ বেস পেয়ারের দিকে রেশিও। আগেরটা কি রেশিও গেছে? আগেরটা হচ্ছে পিউরিন পাইরিমিডিনের রেশিও, আর এখনেরটা বলবো বেস পেয়ার রেশিও। দুটো আলাদা জিনিস, একদম গুলে ফেলবে না। পিউরিন পাইরিমিডিনের বেস রেশিও অ্যামাউন্ট রেশিও, আর বেস পেয়ারিং রেশিও, দ্যাট ইজ অ্যাডেনিন ইজ অলওয়েজ পেয়ার্ড উইথ থাইমিন। তাহলে এ প্লাস টি, যতগুলো এ প্লাস টি থাকবে বেস পেয়ার রেশিও, জি প্লাস সি, যতগুলো জি প্লাস সি রেশিও থাকবে, জি প্লাস সি হচ্ছে বেস পেয়ার রেশিও, ভালো করে বুঝবে, সেটা কনস্ট্যান্ট। কে ফর কনস্ট্যান্ট ফর পার্টিকুলার স্পিসিস, ফর আ সিঙ্গেল স্পিসিস। ফর এক্সাম্পল হিউম্যানের যে বেস পেয়ারিংটা হবে, অ্যাডেনিন থাইমিন মিলে যতগুলো হলো, তার গুয়ানিন সাইটোসিন মিলে, সেটা হবে কনস্ট্যান্ট। তুমি নাম্বারটা কোনো না, তোমাকে যদি আমি বলে দিই একটা অর্গানিজমের মধ্যে 45টা অ্যাডেনিন আছে, কাউন্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য নাম্বার অফ থাইমিন, অবভিয়াসলি 45টাই হবে। আমি গুয়ানিন সাইটোসিন দেখা গেল কম বেশি করে একটা দুটো এদিক ওদিক হয়ে আছে, তাহলে গুয়ানিন সাইটোসিন 45টা থাকলে সাইটোসিন ইজ অলসো 45 বা 50টা গুয়ানিন থাকলে পেয়ারিং তো ততগুলোই হবে, কারণ একটা গুয়ানিন পেয়ার করেছে, আরেকটা তো ফাঁকা থাকতে পারে না, বিকজ ইটস এ ডাবল হেলিক্স স্ট্রাকচার ডিএনএ। একটা মইয়ের একটা দিক আছে, আরেকটা দিক খুলে পড়ে গেছে, এটা তো সম্ভব না। কাজে যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন, সেম অ্যামাউন্ট, এবং এটা কনস্ট্যান্ট হয়, তার একটা নির্দিষ্ট ভ্যালু হয়, কারণ সেটা অল স্পিসিসের ক্ষেত্রে নয়, 1 নয়, হিউম্যানের ক্ষেত্রে সেটা 1 এর একটু উপরে হয়। আমরা আলাদা করে বলবো প্রোক্যারিওটস, আমরা প্রোক্যারিওটদের থেকে হচ্ছে 1 এর বেশি, মনে রাখবে হিউম্যানের ক্ষেত্রে একটু কম, বেশি বলেছিলাম কম।
প্রোক্যারিওটদের বেস রেশিও, যেটাকে বলে বেস রেশিও বললাম, ইট ইজ লেস দেন 1, 1 এর থেকে কম, লেস দেন 1, দ্যাট ইজ 0.9, 0.8, 0.7, লেস দেন 1। আবার ইউক্যারিওটদের ক্ষেত্রে, বিকজ হিউম্যান বিং আর ইউক্যারিওট, ইট ইজ অলওয়েজ মোর দেন 1, বেস রেশিও ইজ অলওয়েজ 1 এর বেশি, 1.2, 1.3, 1.4 এরকম বেস রেশিও হতে ইউক্যারিওটদের ক্ষেত্রে। তাহলে স্পিসিস টু স্পিসিস বেস রেশিও ভ্যারিজ। পার্টিকুলার স্পিসিসের জন্য তার নাম্বারটা একরকম হবে। হিউম্যানের যদি 1.2 হয়, তাহলে অল হিউম্যান বিং এর 1.2 হচ্ছে তার বেস রেশিও। সো চারগাফ রুলের দুটো রুল, একটা পিউরিন প্যারিমিডিন রেশিও ইজ ইকুয়াল, আর বেস রেশিও এটা 2 নম্বর রুল। সেখানের ক্ষেত্রে পার্টিকুলার স্পিসিসের জন্য এটা কনস্ট্যান্ট হয়, প্রোক্যারিওটদের লেস দেন 1, 1 এর থেকে কম, ইউক্যারিওটদের ক্ষেত্রে মোর দেন 1, 1 এর থেকে বেশি, কিন্তু তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। সো এটা দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্স করতে পারবো, যে ম্যাথগুলো আমি কিরকম করা যায় আমি তোমাদের সামনে একটুখানি তুলেই ধরছি, তোমাদের সামনে বলার চেষ্টা করছি। আমি এমনি গল্প করে বলছি, এগুলো পরে থাকে, এগুলো আমি ফাস্ট করবার জন্য শুধু মুখে বলে দিচ্ছি, একটু শুনে রাখ। কিভাবে শুনে রাখবে? যে কোথাও বলা হলো যে একটায় যে অর্গানিজমে ডিএনএর মধ্যে 20% থাইমিন আছে, তাহলে ক্যান ইউ ক্যালকুলেট দ্য আদার 3 নিউক্লিওটাইডের পার্সেন্টেজ? তাহলে কি বলেছিলাম? থাইমিন আছে 20%, একটা 20% ভ্যালু দিয়ে আমি বাকি পার্সেন্টেজগুলো ক্যালকুলেট করতে পারবো কি পারবো না? কতটা ইজি দেখবে। দেখো, আমি থাইমিন বলেছি 20%, তাহলে থাইমিনের সঙ্গে অ্যাডিনিন উইল অলসো বি 20% অ্যাজ পার চারগাফস রুল। তাহলে 20% প্লাস 20% मिले हो गया 40% एडिनिन एंड थाइमिन, खत्म। बट इसको हटाओ, अभी लेके आओ दूसरा, कितना होगा 100%, बिकॉज परसेंटेज में दिया हुआ है। सो इसको अगर परसेंटेज में दिया हुआ है, सो इस परसेंटेज में एडिनिन एंड थाइमिन मिलके 40% हो गया, उसको हटा दिया। 100 से 40% माइनस होने से अभी जो रिमेनिंग पार्ट है वो क्या है 60%, 60%, 60%. So 60% will also be divided into 2, that is 30% will be guanine and rest 30% will be cytosine. So amount is easily calculatable. এইভাবে করে কিন্তু এই চারগাফ রুল থেকে কিছু পার্সেন্টেজ অ্যামাউন্ট ক্যালকুলেট করা যায়। বেস রেশিও ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, বেস পেয়ারের ক্ষেত্রে বলবে, বেস পেয়ার বললে একরকম বলবে, শুধু নাম্বার অফ ক্যালকুলেট দ্য বেস, অনেক সময় এরকম আসে ক্যালকুলেট দ্য নাম্বার অফ বেস, ক্যালকুলেট দ্য নাম্বার অফ বেস পেয়ার। যদি ক্যালকুলেট দ্য নাম্বার অফ বেস বলে, তুমি দেখবে বেস পেয়ারের অ্যামাউন্ট কোনো একটা ক্যালকুলেশন করে তুমি পেয়ে গেলে 80 এসে গেল বেস পেয়ার, তাহলে নাম্বার অফ বেস কি হবে? তাহলে তাকে ডিভাইডেড বাই 2 করে দেবে একটা করে বেস বললে। অথবা কোথাও তুমি ক্যালকুলেট করে বেস ক্যালকুলেট করে বললে, তারপরে যদি তোমাকে কোশ্চেনে বেস পেয়ারিং চায় তাহলে কি করবে? তাকে ডাবল করে দেবে। তোমাকে বেস নাম্বারটা যদি দিয়ে দেওয়া হয়, বলে বেস নাম্বার ইজ 60, সো হোয়াট ইজ দ্য নাম্বার অফ বেস পেয়ার্স? অনেক রকম গুলিয়ে দেবে প্রশ্নটা। বেস পেয়ার উইল বি 60 into 2, দ্যাট মিনস 120। তাহলে বেস অ্যান্ড বেস পেয়ার এইভাবে করে কিন্তু অনেক সময় বলা থাকে নাম্বার দিয়ে, আর পার্সেন্টেজ দিয়ে থাকলে তো ভেরি ইজি। একটা পার্সেন্টেজ থাকলে হোল ডিএনএ এর মধ্যে আমরা আদার নিউক্লিওটাইড গুলোর পার্সেন্টেজও ক্যালকুলেট করতে পারবো অ্যাজ পার চারগাফস রুল। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই তোমাদের সামনে আমি চারগাফ রুলের এই ক্লাসটি করে দিলাম। জানি না কেমন লাগলো, আশা করি যদি বুঝতে পারো। আমি এই জন্যই বলি তোমাদের এই ক্লাসগুলোকে খুব বেসিক করে, খুব ইম্পর্টেন্ট দিয়ে 1 by 1 আমার ক্লাসগুলো শুনে যেতে হয়, তাহলেই বুঝতে পারবে যে ক্লাসগুলোর ডেপথ কতটা বেশি। কারণ এই ক্লাসগুলোকে যদি তুমি বলো আরো ডেপথে পড়াতে, আমি পড়াতেই পারি,
আবার এর থেকে কম পড়াতে বলো তাও পড়িয়ে দেবো, তাহলে সব কথা বলা হবে না। এখনো তোমাদের আরো অনেক কথা, যে কোশ্চেনগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম, এই কোশ্চেনগুলো তোমরা অন দা ওয়েতে পাবে, এগুলো একটু নিজেদের দেখে নিতে হবে, বিকজ আমাকে সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেবাস কমপ্লিট করতে গেলে এটাকে আমাকে লংলি তোমাদের সামনে লং জিনিসকে লং ইন শর্ট করে বলতে হলো। চলো শেষ করলাম চারগাপস রুল। এবার আবার আমরা চারগাপস রুলের পরে, বিকজ চারগাপস রুলটা অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন বলে ফেলেছি, এরপরে আমরা আমাদের নেক্সট পার্টে আসি। হাউ ডু নিউক্লিওটাইডস জয়েন টুগেদার টু ফর্ম পলিনিউক্লিওটাইড। দেখো একটা নিউক্লিওটাইডের মধ্যে আমি কি পেলাম, ধরো আমার এই ফেসটাকে তোমরা ধরে নাও ফসফেট, পেন্টোজ, সুগার, এবং এই সুগারের ঠিক এইভাবে ধরে আছে, এই পাশে ধরে আছে নাইট্রোজেন বেস, এই পাশে ধরে আছে ফসফেট, একটু কোনা করে দেখতে সুবিধা হয়, ইটস এ ফসফেট, ইটস এ নাইট্রোজেন বেস, এই যে দুটো পার্টকে আমি ধরেছি, অ্যান্ড মাই ফেস ইজ পেন্টোজ সুগার। ঠিক এইভাবেও তোমরা ধরে নিতে পারো। এইবারে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা মলিকুল, অর্থাৎ কে আছে, সুগার একটা ডিফারেন্ট, ফসফেট একটা ডিফারেন্ট, অ্যান্ড নাইট্রোজেন বেস আর ডিফারেন্ট, প্রত্যেকটা আলাদা করে ইনফরমেশন দিয়ে দিয়েছি, এবং এরা কি করে জুড়ে যায়, কি করে অ্যাডিশন হয়, সেটা তোমাদের সামনে এবারে তুলে ধরছি। লেখাটা পরে রেখে আমরা এক এক করে এটার মধ্যে আসি। দেখো কিরকম, দিস ইজ পেন্টোজ সুগার, দিস ইজ নাইট্রোজেন বেস, হুইচ ওয়ান ইজ নাইট্রোজেন বেস, দিস ইজ নাইট্রোজেন বেস, অ্যান্ড লাস্টলি দিস ইজ ফসফরিক অ্যাসিড অর ফসফেট গ্রুপ। এটা দেখে নিয়েছো, আমি দেখিয়ে দিলাম, এবার থেকে আমি আন্ডু করে সরে যাই। এবার দেখো, লক্ষ্য করো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই যে এইচ পার্টটা লক্ষ্য করেছো, এই এইচ পার্টের মধ্যে কি আছে, অনলি এইচ, এখানে একটা ও এইচ থাকার কথা ছিল নিউক্লিওটাইডে, কিন্তু যদি এটা ডিঅক্সিডাইজড হয়ে যায়, বিকজ ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ রাইবোজ সুগারটার মধ্যে ডিঅক্সিডেশন হয়ে যায়, ফর স্টেবিলিটির জন্য এটা দরকার আছে, আমি আগেই বলেছি কিরকম, অক্সিজেনটা অ্যাবসেন্ট হয়ে যায়, ডিঅক্সি হয়ে গেছে, অক্সিজেনটা ডি হয়ে গেছে, মানে অ্যাবসেন্ট হয়ে গেছে, কেটে গেছে, তার জন্য এটা ডিঅক্সি হয়ে গেছে। দ্যাটস ওয়াই দ্য নেম অফ দিস নিউক্লিওটাইড ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। রাইবো মিন্স রাইবোজ সুগার। ক্লিয়ার? এই জায়গাটা কমপ্লিট করলাম। নাও লেটস সি, দেখো এখানে যে 5C তে যে কার্বনটা আছে, এই কার্বনের সঙ্গে 5C মানে 5 প্রাইমে, এই কার্বনের সঙ্গে এখানে আমাদের OH and H2 লেগে আছে, OH and H2 পুরো লেগে আছে, পরিষ্কার বুঝতে পারছো, যারা কেমিস্ট্রি পড়ো ভালো করে জানো, বন্ডিং করবার জন্য কার্বন হ্যাজ 4 আর্মস, তার একটা আর্মের মধ্যে একদিকে দুটো হাইড্রোজেন, মাঝখানে কার্বন, 1 হাইড্রোজেন, আদার হাইড্রোজেন, এবং আরেকটা পার্টে লেগে আছে OH, একটা দিয়ে OH, আরেকটা কার্বন বন্ডে রয়ে গেছে OH, বিকজ ও একটা বন্ড দিয়ে ও এর 2 হ্যান্ডস, OH লেগে আছে, ও এর একটা হ্যান্ড দিয়ে লেগে আছে কার্বনের সঙ্গে, আরেকটা হ্যান্ড দিয়ে লেগে আছে হাইড্রোজেনের সঙ্গে। খুব ভালো করে বুঝতে পেরেছো, এটা কিন্তু নর্মাল একটা পেন্টোজ সুগারের এখন 5 প্রাইমটা ফ্রি অবস্থায় থাকে, মনে করো এখনো ফসফেটটা লাগেনি, ফসফেটটা জোড়া লাগেনি, সেই অবস্থায় একপাশে কি আছে, OH লেগে আছে। এবারে এই জায়গা থেকে যখন একটা ফসফেট গ্রুপকে আমি এই পেন্টোজ সুগারের সঙ্গে অ্যাড করে দেবো, ফসফেট সুগার কি হয়, H3PO4, এখানে এই জায়গাটা কি থাকে, PO4, এই যে PO4 1 2 3 4 H, এই যে Hটা রয়ে গেছে H3, আমরা এই জায়গাটা সরে যাবে কিরকম, এই H এর সঙ্গে এখানের যে OHটা লেগেছিল, অর্থাৎ পেন্টোজ সুগারের, এটা মনে রাখবে, H3PO4টা যখন ফসফরিক অ্যাসিডে থাকে, তার থেকে ফসফেট গ্রুপটা যখন বেরিয়ে আসে তখন একটাই H থাকে। বুঝতে পেরেছো? ফসফরিক অ্যাসিডে ফ্রি থাকলে H3 থাকবে, কিন্তু H3 থেকে যখন শুধু ফসফরাসটা চলে আসবে, তাহলে শুধু একটা হাইড্রোজেন নিয়ে চলে আসবে। এবার ফসফরাসের 1 হাইড্রোজেন অ্যান্ড পেন্টোজ সুগারের OH, তাহলে H কটা হয়ে গেল, ফসফেটের একটা H, OH এর আরেকটা H, and this is lastly এটা অক্সিজেন, তাহলে কি হয়ে গেল, 2H 1O, আর উল্টো করে H2O means water, dehydration synthesis, অর্থাৎ এই H2O যখন বেরিয়ে চলে যাবে, so this 2
carbon and phosphorus will bind together. This is called phosphoester bond. How this forms? Phosphorus hydrogen, pentose sugar hydroxyl, they just interact together and one water molecule removes. Water molecule যত রিমুভ করে যাবে বন্ড ফরমেশন সেখানে ক্রিয়েট হবে। বায়োমলিকুল এর আগে পড়িয়েছিলাম, তাহলে বোঝা যাবে। সো এইটা তৈরি হয়ে গেল ফসফোএস্টার বন্ড। কাজে দেখে নিও, পরে এটাকে ফুললি দেখিয়ে দেব। একই রকম ভাবে পেন্টোজ সুগারের 1 প্রাইম কার্বনের একটা এন্ডে থাকে আরেকটা OH গ্রুপ। খুব ইম্পর্টেন্টলি দেখে নাও, আরেকটা OH গ্রুপ। এবার ধরো নাইট্রোজেন বেস, এখানে যে নাইট্রোজেনই বেস থাকবে না কেন, এর আগে আমি তোমাদের দেখিয়েছি নাইট্রোজেনের সঙ্গে একটা ফ্রি হাইড্রোজেন এখানে সব সময় লেগে থাকে। এর আগের চার্টটা দেখো, সব কটার ক্ষেত্রে একটা নাইট্রোজেন, আমি এখানে হলুদ করে দেখিয়ে দিচ্ছি, NH, যে কোনো NH এর সঙ্গে এটা থাকতে পারে, NH একটা হাইড্রোজেন, অর্থাৎ বেসের সব সময় একটা করে হাইড্রোজেন লেগে থাকে। আর পেন্টোজ সুগারের মধ্যে কি থাকে? একটা OH অলরেডি মেনশন থাকে, এখানে NH অলরেডি আছে। তাহলে ঠিক এখানেও OH এবং হাইড্রোজেনের একটা H হয়ে গেল দুটো, one from OH, other from only OH from nitrogen base, 2OH একসঙ্গে H2 and একটা O তো আমার এখানেই আছে হাইড্রোক্সিল গ্রুপে। সো এখানেও একটা ডিহাইড্রেশন সিনথেসিস হয়, ওয়াটার মলিকুল এখান থেকে বেরিয়ে চলে যায়, আমরা বের করে দিই, অ্যাডিং করি না, বের করে দিই, তাহলে তৈরি করে গ্লাইকোসাইডিক বন্ড। বিকজ এখানে তৈরি হচ্ছে গ্লাইকোসাইডিক। সো এখানে দুটো বন্ড খুব ইম্পর্টেন্ট। ফসফেটের সঙ্গে পেন্টোজ সুগার লাগে ফসফোএস্টার বন্ড দিয়ে, পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন লাগে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে। এটাকে বলা হয় এন গ্লাইকোসাইডিক বন্ড। HOH বন্ড, HOH, দুপাশে H মাঝখানে O, এটা গ্লাইকোসাইডিক বন্ড। যেহেতু নাইট্রোজেন বেস তাই তার নাম এন গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমার কাছে জুড়ে গেল একটা নিউক্লিওটাইড হয়ে গেল কিভাবে? ফসফেট, সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস, সিঙ্গেল নিউক্লিওটাইড ফর্ম করে গেল। কাজে বুঝতে পেরেছো? এবার আমরা একটু যে রাইটিংটা অল্প করে তোমাদের সামনে পড়িয়ে দিই। Nitrogenous base is linked to pentose sugar through N glycosidic bond to form nucleoside. তাহলে এই দুটো মিলে শুধু ফসফেট বন্ড যদি না লাগে, মনে করো নাইট্রোজেন বন্ড, নাইট্রোজেন গ্রুপ এবং পেন্টোজ সুগার লেগে গেছে, ফসফেটটা তখনও লাগেনি। কথাটা ভালো করে বোঝো, আমার মাথার সঙ্গে জুড়েছিলাম, আমি কি ছিলাম? পেন্টোজ সুগার, তার সঙ্গে একপাশে ছিল নাইট্রোজেন বেস, এপাশে ছিল ফসফেট, ফসফেট এখনো লাগেনি। সুগার আর নাইট্রোজেনের সঙ্গে সুগার লেগেছে এন গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে, তখন তার নাম কি হয়ে গেল? নিউক্লিওসাইড। সেখানে যদি ফসফেটটা অ্যাড করে যায় তাহলে হয়ে যাবে নিউক্লিওটাইড। দেখো, লক্ষ্য করো, ফসফেটটাকে এরপরে অ্যাড করব কিভাবে? ফসফেট অ্যাড করব, আর ফসফেট গ্রুপ is linked with 5 prime carbon nucleoside to form phosphoester bond to form a nucleotide. তাহলে if we minus one phosphate from nucleotide, it will form nucleoside. নিউক্লিওটাইড থেকে একটা যদি ফসফেট গ্রুপকে রিমুভ করা যায়, কি পড়ে থাকবে? নিউক্লিওসাইড। আবার উল্টো করে বলবো, নিউক্লিওসাইডের সঙ্গে, দ্যাট মিনস অলরেডি নাইট্রোজেন এন্ড ফসফেট জুড়ে গেছে এন গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে, তার সঙ্গে যদি একটা ফসফেট এসে লেগে পড়ে তাহলে হয়ে যাবে নিউক্লিওটাইড। সো এগেইন ব্যাপারটাকে আমি শর্ট করে দিচ্ছি, ফসফেট, সুগার, নাইট্রোজেন, PSN, P plus S plus N equals to, বলো, নিউক্লিওটাইড। সুগার অ্যান্ড নাইট্রোজেন, নিউক্লিওসাইড। ঘুরিয়ে বললাম, নিউক্লিওসাইড দেওয়া আছে, একটা প্লাস ড্যাশ ইকুয়াল টু দেওয়া আছে নিউক্লিওটাইড, ওই ড্যাশের মধ্যে কি বসবে? একটা
ফসফেট বসে যাবে। এইভাবে করে আমাদের নিউক্লিওটাইড নিউক্লিওসাইডের কিছু কমপ্লেক্স কোশ্চেন এখান থেকে ঘুরিয়ে তোমাদের দিতে পারে, বাট গোটা ব্যাপারটা যদি বুঝে যাও তাহলে বুঝতে অসুবিধে হবে না। সো নিউক্লিওসাইডগুলোকে আমরা অনেক নামে জেনে থাকি। নিউক্লিওসাইডগুলোকে আমরা থাইমিডিন, অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, সাইটিডিন, ইউরিডিন এই নামে নিউক্লিওসাইডদের চিনি। আর নিউক্লিওটাইডদের বলতে গেলে আমরা সেটা ঘুরে যাবে নামটা, তার নাম সিম্পল এতক্ষণ যে নামগুলো বলেছিলাম অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন নর্মাল নাম। এখন থেকে একটা কথা তোমাদের বলে দেব যে আমি যদি বলি আচ্ছা তোমরা কেউ আমাকে একটা গুয়ানিন দাও, তো মনে রাখবে তুমি শুধু গুয়ানিন মানে নাইট্রোজেন বেসটা দিচ্ছ না, তার সঙ্গে সুগার ফসফেটটাও আমাকে দিয়ে দিয়েছো। আমার কানটা যদি টানি মাথাটা অটোমেটিকলি আসে, সেরকমই আমি যদি একটা নিউক্লিওটাইডকে চেয়ে নিই, নিউক্লিওটাইডকে বলি, অটোমেটিকলি তার সঙ্গে সুগার ফসফেট এসে যাবে। সেরকমই অ্যাডিনিন বললেও নাইট্রোজেন বেসটার কথা বলেছি, কিন্তু তার সঙ্গে নিউক্লিওটাইড হিসেবে সুগার ফসফেট এসে গেছে। নিউক্লিওসাইডে ফসফেট গ্রুপ থাকে না, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট জুড়লে হয়ে যায় নিউক্লিওটাইড। এইভাবে করে বলতে হবে নামগুলো, কিন্তু টার্মগুলো ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো। সো এইভাবে যখন অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে জুড়ে যাবে, একটা নিউক্লিওটাইড ক্লিয়ার করে দিয়েছি ফসফেট, সুগার, নাইট্রোজেন দিয়ে। এবার অনেকগুলো ফসফেট সুগার যখন জুড়ে যাবে কিভাবে, এখানে দেখছো আমি লম্বা প্যারালালি জুড়ে দিয়েছি, বাট ইট ইজ নট এ প্যারালাল। এইভাবে করে জুড়ে থাকে না, এরা ওপরে নিচে জুড়ে থাকে। কিরকম ভাবে জুড়ে আমি একটা এক্সাম্পল দিই। পুশিং পেন্সিল দেখেছো তোমরা? পুশিং পেন্সিল, একটা পেন্সিল নিতে হয়, তার পেছনে নিপ পুশ ভিতরে 1 বাই 1 সামনের থেকে বের করে বা পেছন দিকে আমরা পুশিং পেন্সিলকে ঢোকাই, পেছন দিয়ে ঢোকাই। মনে রাখবে একটা পেন্সিলের সামনে দিয়ে কেউ কেউ ঢোকায় পুশিং পেন্সিলের ছোট ছোট পেন্সিলগুলো। পুশিং পেন্সিলে নর্মাল ইনসার্ট করার নিয়ম কি, আমরা উপর থেকে বের করে পেছন দিয়ে দেব। তাই এখানেও তাই, এই যে এক একটা নিউক্লিওটাইড জুড়লো, সেই নিউক্লিওটাইডের পেছন দিকটায় 1 বাই 1 পেছন দিক দিয়ে পেছন দিকে নিচে 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 করে একটা করে নিউক্লিওটাইড অ্যাড হবে। কোথায় অ্যাড হবে দেখো, একটা নিউক্লিওটাইড যখন তৈরি হবে তখন সবসময় মাথার কোন প্রাইম এন্ডটাতে ফসফেট গ্রুপ থাকবে, 5 প্রাইম এন্ডে ফসফেট গ্রুপ থাকবে। যদি ফসফেট গ্রুপ সরিয়ে দিয়ে সেটাকে নিউক্লিওসাইড করে দিই, তাহলে 5 প্রাইম এন্ড উইল বি ফ্রি। সো 5 প্রাইম এন্ড জেনারেলি ফ্রি করে থাকা হয়। কখনো 5 প্রাইম এন্ড দিয়ে নতুন নিউক্লিওটাইড এসে জুড়ে বসে না, মাথা দিয়ে জুড়ে বসে না। 5 প্রাইম এন্ড মানে উপরের এই যে 5 প্রাইম এন্ড দেখছো, এখানে কোনো নতুন নিউক্লিওটাইড অ্যাড হয় না। অ্যাড হওয়ার একটা নিয়ম আছে, নিচ দিয়ে অ্যাড হয়। তাহলে কোন দিকে থাকে মনে রাখবে, প্রত্যেকটা নিউক্লিওটাইডের ফার্স্ট প্রাইম যেটা আছে, প্রাইম নাম্বার 1, সেখানে বেস লেগে আছে। 2 নম্বর এন্ডে নর্মাল নিউক্লিওটাইড, এখানে গিয়ে ডিঅক্সি তখনও হয় না, কারণ ডবল স্ট্যান্ড হলে ডিঅক্সি হয়ে যাবে। সিঙ্গেল স্ট্যান্ডের আগে বানিয়ে নিই। এবার 3 প্রাইম এন্ডটা একদম খালি থাকে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, পুরো গ্রিন খালি হয়ে আছে। এই 3 প্রাইম এন্ড খালি আছে, জোড়া লাগেনি ওএইচ গ্রুপ দিয়ে। আবার 4 নম্বরটা তো বন্ড ফরমেশনের জন্য সুগারের স্ট্রাকচার, 5 প্রাইম এন্ডটা খালি, এই যে ইয়েলো কালারে দেখেছি 5 প্রাইম এন্ড খালি। তাহলে এই 3 প্রাইম এন্ড ইজ দ্য ফ্রি এন্ড। এই এন্ডে দেখবো আরেকটা ফসফরিক অ্যাসিড যখন থাকবে, সেই ফসফরিক অ্যাসিডেরও আমরা বলেছিলাম ফসফেটের, যখন ফসফরিক অ্যাসিড H3PO4 এর থেকে ফসফরাস বের করে আনি তখন একটা হাইড্রোজেন থাকে, সেখানে একটা হাইড্রোজেন আর 3 প্রাইম এন্ডের যে হাইড্রক্সিল, এই দুইটো হাইড্রক্সিল একসঙ্গে এদেরকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। এবং এদের ক্ষেত্রে যখন দুটো ইন্টারঅ্যাক্ট করবে, দেখো সব জায়গায় ওএইচ গুলো খালি আছে, এরা 3 প্রাইম এন্ডের খালি করে দিলে, দেখো আমি এখানে একটু কালার দিয়ে দিচ্ছি, এখানে একটা বন্ড তৈরি হবে এবং এখানে আরেকটা বন্ড তৈরি হবে। তাহলে এইটাকে বলবো, দেখো ওএইচ ওএইচ, খালি লক্ষ্য করো বন্ড দুটো, এখানেও একটা বন্ড তৈরি হচ্ছে ওএইচ দিয়ে HOH, এবং এখানেও একটা HOH বন্ড হবে। ঠিক এখানে এটা দেখিয়ে দিচ্ছি লম্বা করে, HOH বন্ডটা মাঝে রেখেছে, HOH বন্ড, এবং এখানেও আর একটা HOH বন্ড। কটা বন্ড হবে? 2 বন্ডস
ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার দিয়ে যখনই লাগবে, আগেরটা কি ছিল ফসফোএস্টার বন্ড দিয়ে অনলি ফসফেট। কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিই, কোথায় ব্লু কালারই দেখিয়ে দিই, এই জায়গায় ছিল অনলি ওয়ান ফসফোএস্টার বন্ড, কিন্তু এখানে একটা ফসফোএস্টার আর একটা ফসফোএস্টার, দুটো ফসফোএস্টারে হয়ে গেল ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড দিলে কি হবে, 3 প্রাইম দিয়ে আরেকটা নিউক্লিওটাইড জুড়ে যাবে, এন্ড 1 বাই 1 এইভাবে 3 প্রাইম এন্ড দিয়ে যখন ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন করবে, 2HOH বন্ড তৈরি করবে, তখন সেগুলোকে বলবো আমরা পলিনিউক্লিওটাইড বন্ড। এই যে মাঝখানে এই বন্ডগুলো হয়েছে, দিস বন্ডস আর ফসফোডাইএস্টার বন্ড। তাহলে একটা ডিএনএ তে এই কয়টা বন্ড আপাতত, ডিএনএ বা আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড হলে আরএনএ থাকবে, আরএনএ তো একটা ব্যাকবোন থাকবে, এটা আরএনএ হচ্ছে, কেন আরএনএ হচ্ছে বলো, আইডেন্টিফাই করো। হোয়াই ইট ইজ আরএনএ, বিকজ ইটস এ সিঙ্গেল স্ট্র্যান্ড স্ট্রাকচার। আর সিঙ্গেল স্ট্র্যান্ড আর একটা কারণে বুঝবো, OH আছে, এই OH গুলো আছে, সো এখানে কিন্তু ডিঅক্সিডাইজড হয়ে যায়নি, সো ইট ইজ রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, ডাবল স্ট্র্যান্ডেড এখনো হয়নি। তাহলে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ স্ট্রাকচারে এই যে ফসফেট, নাইট্রোজেন বেস এন্ড আদার 2 নিউক্লিওটাইড একসঙ্গে জুড়ে যে বন্ডগুলো সেখানে ইনভলভ হয়, সে বন্ডগুলোর নাম খুব ইম্পর্টেন্ট। বেসের সঙ্গে এন গ্লাইকোসাইডিক, সুগারের সঙ্গে ফসফেট, ফসফোএস্টার, এন্ড 2 কনজিকিউটিভ উপরে নিচে নিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইড, ওয়ান নিউক্লিওটাইড অ্যানাদার নিউক্লিওটাইড, ওয়ান নিউক্লিওটাইড অ্যানাদার নিউক্লিওটাইড, তার সঙ্গে আরেকটা নিউক্লিওটাইড, তার সঙ্গে আরেকটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড গুলো জুড়ে যে চেন বা মালা বা গার্ল্যান্ডটা তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড দিয়ে। কাজে আশা করি এই বিষয়গুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। এটা এর আগেও অনেকগুলো বলা হয়েছিল, এই সেই আমাদের বন্ড, এটা তোমরা বুঝতেই পেরেছো। এগুলো সব ফ্রি হয়ে আছে, প্লাস জুড়ে গেছে, যেখানে প্লাস করে দেওয়া আছে আরেকটাও প্লাস করে দিলাম, তাহলে 2 নিউক্লিওটাইড একসঙ্গে জুড়ে হয়ে গেল ফসফোডাইএস্টার লিঙ্কেজ। তাহলে আমরা লেখাটা একটু পড়েই ফেলি। Nucleotides are joined together by phosphodiester linkage between 5 prime and 3 prime end, between 5 prime and between 3 prime end। এইখানে 3 prime আবার একটা রয়ে গেল, কারণ নিউ নিউক্লিওটাইড 3 প্রাইমে জুড়বে। Atoms of the pentose sugar, the formation of typical dinucleotide, di means 2। এইভাবে 3 নিউক্লিওটাইড লাগলে কি হবে, ট্রাইনিউক্লিওটাইড, 4 লাগলে টেট্রানিউক্লিওটাইড, 3 লাগলে ট্রাই। তাহলে মোনো, ড্রাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, এতগুলো নিউক্লিওটাইড। ডেকা নিউক্লিওটাইড মানে 10টা নিউক্লিওটাইড, যদি এর থেকে অনেক বেশি থাকে 1500 নিউক্লিওটাইড থাকে, লেগে থাকে, তাহলে পলিনিউক্লিওটাইডে এই বন্ডগুলো পলি বলবো। মোর দ্যান 10 কে আমরা in our biological language always poly বলে থাকি, and does this polynucleotide forms। so এইভাবে আমাদের পলিনিউক্লিয়েট নিউক্লিক অ্যাসিড চেইন, আগেই বলেছি বেস অ্যান্ড সুগার, বেস অ্যান্ড সুগারের সঙ্গে আমরা যখনই থাকবে তখন বলবো গ্লাইকোসাইডিক বন্ড, সুগার অ্যান্ড ফসফেট, ফসফোএস্টার বন্ড, আবার সুগার ফসফেট ইনটু এন, অনেকগুলো নিউক্লিওটাইড, এন মিন্স নিউক্লিওটাইড। এবার একটা ফসফেট এন্ড সুগার, কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে হবে, ফসফেট, সুগার, অনেকগুলো সুগার, এখানে ব্র্যাকেট করে দেওয়া আছে, অনেকগুলো সুগার, অনেকগুলো এন নাম্বার অফ সুগার, এখানে এন দেওয়া আছে। যখন জুড়ে যাবে তখন আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। তাহলে ফসফোডাইএস্টার বন্ড এভাবে লেগে যাবে, ফসফোএস্টার, এন্ড নাও ইট ইজ কামিং টু দ্য ফসফোডাইএস্টার বন্ড। এইভাবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার নিউক্লিক অ্যাসিডের একটা চেইন স্ট্রাকচার তৈরি হবে। এইভাবে আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ পাবো, এবং আমরা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বা ডিএসডিএনও পাবো। ডিএসআরএনএও হয়, কারণ আরএনএরা যদি এরকম লুপ খেয়ে যায়, অনেক সময় দেখে আমাদের ধোকা বলে মনে হয়, আলাদা করে মনে হয়, যে আমরা মনে করি যে কোনো কারণে হয়তো ডিএনএর মতো দেখতে আরএনএটা লাগছে, বাট ডাবল স্ট্যান্ডার্ড আরএনএও থাকে। বাট ইন জেনারেলি এইভাবে আমাদের সুগার ফসফেট দিয়ে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হয়েছে। দিস ইজ কমপ্লিটলি আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, দিস ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড,
কম্পারেটিভলি বললাম। মনে রাখবে রাইবোনিউক্লিক অ্যাসিডের স্পেশালিটি ইউরাসিল থাকবে, অ্যাট দ্য সেম টাইম ইনস্টিড অফ ইউরাসিল না থেকে ডিএনএ তে থাকবে থাইমিন, অ্যাজ বিকজ থাইমিন ইজ মোর কারেক্টেবল ইন নেচার। সো এইভাবে তাদের যে একটা বেস পেয়ারিং হবে, অলরেডি তোমাদের চারগাফ রুলের ক্ষেত্রে বলে দিয়েছি। এটি অর্থাৎ এটি হতে পারে, টিএ হতে পারে, জিসি হতে পারে, সিএ হতে পারে, সবগুলোই অপশন এখানে তোমাদের দেখিয়ে দিলাম। দিস আর ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ডিএনএ নিয়ে আমরা যদি এবারে ডিটেল স্ট্রাকচার, এতক্ষণ আমরা আরএনএ ডিএনএ বললাম, আর একটু ডিটেল স্ট্রাকচারে বলে নেব, যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু কুইকলি বলে যাব, অ্যাজ পার স্লাইডগুলো বলে যাচ্ছি। 5 প্রাইম এন্ড ফি ফসফেট 5 প্রাইম এন্ড, অর্থাৎ আমি যে তোমাদের দেখাচ্ছিলাম ওপরের দিকে ফসফেট, 5 ফসফেটের দিকে 5 প্রাইম, যখনই সেটা এন্ড হয়ে যাবে, কেটে যাবে, তলটায় হবে সবসময়, বটমে হবে 3 প্রাইম এন্ডে ফ্রি থাকবে। তাহলে যে কোনো ডিএনএ বা নিউক্লিওটাইড স্ট্রাকচারে 2 ends are always free. Upper end is 5 prime, lower bottom end is 3 prime. So always 5 prime to 3 prime. এভাবে আমরা বলে দেব, একটা ড্যাশ দিয়ে প্রাইম গুলো লিখতে হয়। 3 প্রাইম এন্ডে সব সময় থাকবে OH, 5 প্রাইম এন্ডে থাকবে সব সময় ফসফেট। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ছোট্ট করে দেখছো 5 প্রাইম, এখানে রয়ে গেছে ফসফেট, এখানে দেখছো তোমরা 3 প্রাইম, এই জায়গা তো 3 প্রাইম, দেখো এখানেও 3 প্রাইম, এখানেও 3 প্রাইম, এই জায়গাগুলোতে ফসফেট নিয়ে জুড়ে থাকবে। এবং পলিনিউক্লিয়েটের পরে এখানে কোনটা ফ্রি হয়ে গেছে, এই যে ইয়েলো করে দেখিয়ে দিচ্ছি, এই ইয়েলো কালারের OH ইজ অলওয়েজ ফ্রি, এখানে যে প্রাইমটা রয়ে গেছে সেটা 3 প্রাইম। আর যদি মাঝখানে তারা মালার মতো জুড়ে থাকে, সেখানে ফসফোডাইএস্টার দিয়ে জুড়ে গেছে, কারণ সেখানে তো প্রাইমগুলো সরে গেছে, কার্বনগুলোকে আমরা ফ্রি রাখতে পারছি না, তাই জন্য ওটাকে ফ্রি না বলে ফসফোডাইএস্টার যখন গিয়ে কেটে লেজটা রয়ে গেল একদম মাথাটা, 3 প্রাইম এন্ড ইজ ফ্রি। তো বলা হয় 5 ফসফেট এন্ড 3 হাইড্রক্সিল এন্ড আর দ্য ফ্রি এন্ড অফ সিঙ্গেল অর ডাবল চেইন। সো ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। মনে রাখবে আমাদের এই যে সায়েন্টিস্ট গুলোকে দেখছো তুমি, তার নাম ক্রিক, মানে ওয়াটসন অ্যান্ড ক্রিক। এগুলোকে নিয়েই তো আমরা একেবারে ডিটেলে বলবো, তোমরা সেই ডিটেলগুলোকে এখন আস্তে আস্তে জানতে পারবে। সেই ডিটেলগুলোকে নিয়ে আমরা এক এক করে আসছি, যে কিভাবে ডিএনএটা ইনভেন্ট হলো, কিভাবে ডিএনএ কে খুঁজে পাওয়া গেল, ডিএনএ কে কে প্রথম খুঁজে পেল। অর্থাৎ মনে রাখবে আজকে ওয়াটসন অ্যান্ড ক্রিক, তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়, বিকজ ডিএনএরই স্ট্রাকচার এতটাই স্মল, অনেক ইনভেনশনের পরেও ডিএনএ স্ট্রাকচারকে স্থির করা যাচ্ছিল না। মনে রাখবে ডিএনএ স্ট্রাকচারকে বের করতে গিয়ে অন দ্য ওয়েতে অনেক সায়েন্টিস্ট তাদের পার্সপিরেশন, ঘাম ফেলেছেন, ফেলতে আলটিমেটলি অল দ্য ইনফরমেশনগুলোকে জুড়ে দিয়ে শেষ পর্যন্ত সাকসিড হয়ে গিয়েছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। তাদের দিয়ে তৈরি, তখন চারগাফের রুল এসে গেছে, তখন তারা বেস পেয়ারিং শিখে গেছেন, পিউরিন পাইরিমিডিনগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়া গেছে, কিন্তু মডেলটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোন মডেলে? এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, এরকম অনেকগুলো ডিএনএ আছে। সেই ডিএনএ গুলোর মধ্যে থেকে আমরা সবগুলো ডিএনএ কেমন স্ট্রাকচার হতে পারে, যে আজকে আমরা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, যে স্ট্রাকচার আর মডেলটা লন্ডনের মিউজিয়ামে আছে। মনে রাখবে আজকে 1955 এর কাছাকাছি সময় ওরা বেরিয়েছিল, ইনভেন্টেড সেই ডিএনএ, তার স্ট্রাকচারের কোনো রকম কোনো চেঞ্জ আসেনি। হাজার সায়েন্টিস্টরা এটা দেখেছেন, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু ডিএনএ স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয়নি। দ্যাটস ওয়াই ডিএনএর এই স্ট্রাকচারটা দেওয়ার জন্য ওয়াটসন অ্যান্ড ক্রিককে নোবেল প্রাইজ উইনার ঘোষণা করা হয়। সো তাদের এই যে স্ট্রাকচার জানার ফলে আজকের জেনেটিক্স এতটা এগিয়ে এসছে, এতটা বাড়ন্ত হয়েছে। মনে রাখবে ওয়াটসন ক্রিককে এই জন্য স্যালুট জানাই। তাদের তৈরি মডেল আজকের দিনে সকলেই আমরা ইউজ করি। সম্ভবত এই মডেল আজ থেকে নেক্সট যতদিন ধরে সায়েন্স থাকবে কোনো চেঞ্জ হবে না, বেসিক স্ট্রাকচার উইল বি সেম। দ্যাট ইজ দ্য ওয়াটসন ক্রিক মডেল। এবং সেই মডেলটা যে মাঝখানে দেখতে পাচ্ছ ডটেড চারিদিকে রয়ে গেছে কোনগুলো, এই যে অল্প নিউক্লিওটাইডগুলো রয়ে গেছে, বেস পেয়ারিং করেছে, এগুলো আমরা ধীরে ধীরে সবকটা আসছি। এখানে করা হয়েছে কিরকম, ওয়াটসন অ্যান্ড ক্রিক প্রপোজ ডাবল হেলিক্স মডেল কিভাবে করেছেন, বেসড অন দি এক্স রে ডিফ্র্যাকশন মেথড।
মনে রাখবে আমি একজন সায়েন্টিস্টের নেম আমি এখানে করছি, যাকে আমি স্যালুট জানাই। তার অনেকগুলো কারণ আছে। তার নাম রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন উনি এক্স রে ডিফ্র্যাকশন নিয়ে স্টাডি করতেন। ডিএনএ কে নিয়ে উনি স্টাডি করছেন। স্টাডি করতে গিয়ে রেডিও অ্যাক্টিভ যে মেটেরিয়ালগুলো নিয়ে তারা স্টাডি করছেন, যে প্রত্যেকটা ডিএনএ মলিকুলের মধ্যে রেডিও অ্যাক্টিভিটি দিয়ে তারা সেটাকে সার্কেল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন। দেখা যাচ্ছিল ফ্যানের ব্লেডের মতো চারদিকে চারটে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে একটাই প্লেনে, কিন্তু সেটাকে তো আমরা ডাবল প্লেনটা ভাবতে পারিনি তখনও। তারা দেখছে একটাই প্লেনে, বোঝে একটা বলের মতো, একটা থালার মতো মনে করছে, সেই থালায় যেন চারটে ব্লেড আছে। এইভাবে এক্স রে ডিফ্র্যাকশন একটা বের করে দিয়ে গেছেন, এবং এটাই সবচেয়ে বড় ক্লু ছিল। তার নাম রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। মাত্র 30+ এজ হয়েছিল। শি ওয়াজ ভেরি গুড লুকিং। রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনকে তোমরা যে কোনো সময় ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো যে শি ওয়াজ ভেরি গুড লুকিং, এবং তার যে অ্যাবডোমেনে মধ্যে সেটা কন্টিনিউয়াসলি রে যাওয়ার ফলে শি গট ক্যান্সার, এবং খুব আর্লি এজে শি ডাইড। এবং আজকে যদি কোনো কারণে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন বেঁচে থাকতেন, কারণ নোবেল প্রাইজ দেওয়া হয় যে কোনো লিভিং মানুষগুলোকে, নন লিভিং বা যাদের ডেথ হয়ে গেছে তারা পান না, কিন্তু যদি আমাদের নোবেল প্রাইজ ডেথ অবস্থায় দেওয়ার কোনো বিষয় থাকতো, তাহলে হয়তো এটা খুব ভালোভাবে উনি পেতেন। আমাদের রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনকে দেওয়ার জন্য সবার আগে নামটা দেওয়া হতো, অর্থাৎ ওয়াটসন, ক্রিক অ্যান্ড রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, এই তিনটে নাম একসঙ্গে থাকলে বোঝায় আমাদের ডিএনএর ইনভেনশনটা আরো বেশি করে হতো। কিন্তু আমরা যারা বায়োলজি স্টুডেন্ট, তারা সবসময় রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের অবদান আমরা ভুলবো না, কারণ রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন প্রথম এরকম একটা আইডিয়া দিয়ে গেছিলেন যে এরকম একটা ছবি হয়েছে, ভিতরটা অনেকটা স্ট্রাকচারাল ফুটো ফুটো, এবং দেখা যাচ্ছিল একটা প্লেনে পয়সার মতো, একটা কয়েনের মতো, যার মধ্যে যে চারটে ডিফ্র্যাকশন ছোট 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 দাগ দেখা যাচ্ছিল। সেই দাগগুলো দিয়ে ওয়াটসন, ক্রিক তাদের আইডিয়া লাগিয়েছেন যে কিভাবে এই পয়েন্টটা এতটুক ছোট্ট একটা সার্কেলে আসতে পারে। অর্থাৎ তার সঙ্গে চার গাব বলে দিয়েছিলেন, একটা ডাবল রিং, একটা সিঙ্গেল রিং, একটা সিঙ্গেল রিং, একটা ডাবল রিং মিললেই সেটা প্যারালাল স্ট্রাকচার হবে। যদি দুটো ডাবল রিং একসঙ্গে হয়ে যায়, আবার দুটো সিঙ্গেল রিং হয়ে যায়, সেটা অনেকটা ঢেউ খেলানোর স্ট্রাকচার হবে। তা নয়, একদম ল্যাডারের মতো, মইয়ের মতো স্ট্রাকচার। ডাবল রিং অ্যাডেনিন, সিঙ্গেল রিং থাইমিন। আবার সিঙ্গেল রিং থাইমিন হলে ডাবল রিং অ্যাডেনিন লাগবে। গুয়ানিন ডাবল রিং আগেই দেখেছি, তার সঙ্গে সাইটোসিন সিঙ্গেল রিং। এভাবে তিনটে রিং একসঙ্গে যদি লাগিয়ে দিই তাহলে সেটা প্যারালাল হবে। এবং ওয়াটসন, ক্রিক সেই থেকে আইডিয়া আরো অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা তখন এই যে আমাদের হেলিক্যাল স্ট্রাকচার, মিন্স সিঁড়ির মতো ঘোরানো, লাইক ল্যাডার বা সিঁড়ি, স্টেয়ার্স, স্টেপস, তার মতো ঘোরানো আইডিয়াটা তারা পেয়ে গেছেন। দিস লাইক দিস, এটা কিন্তু একটা প্লেনে নয়, এই যে লম্বাটে স্ট্রাকচারটা দিয়েছেন, দ্যাট স্ট্রাকচার ওয়াজ গিভেন বাই ওয়াটসন অ্যান্ড ক্রিক, দ্যাট ইজ কল্ড ওয়াটসন ক্রিক মডেল। চলো ওয়াটসন ক্রিক মডেলের মধ্যে আরো দু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনে তোমাদের চলে আসি। কম্পোজড অফ 2 পলিনিউক্লিওটাইড চেন, এরা বলেছেন, এর আগেই তোমাদের বলে দিয়েছি, ডিএনএ এর মধ্যে একটা দিকে সুগার ফসফেট এবং তার অপোজিট সাইডে অ্যান্টি প্যারালাল। মনে রাখবে, এটা দেখানো যাচ্ছে না অ্যান্টি প্যারালাল কাকে বলে। অর্থাৎ একটা যদি এইভাবে থাকে, তার একটা ঘুরিয়ে উল্টো দিকে, এটা অ্যারো দেওয়া, এদিকে একটা অ্যারো আর এদিকে নিচে অ্যারো, অর্থাৎ উল্টো দিকে থাকবে। আমি তোমাদের ব্যাপারে একটা এরকম থাকলে একটা এরকম থাকবে উল্টো, এইভাবে দুটো অ্যান্টি প্যারালাল স্ট্যান্ড, 2 পলিনিউক্লিওটাইড চেন। এটা একটা পলিনিউক্লিওটাইড চেন আরএনএ এর মতো, কিন্তু তাতে ডিঅক্সি হয়ে যেতে হবে। আরেকটা অ্যান্টি প্যারালাল ডিঅক্সি হয়ে যাওয়া একটা সিঙ্গেল স্ট্যান্ড পাশাপাশি লাগবে। অ্যান্ড 2 বন্ডিং, চার গাপ বলে দিয়েছেন। অ্যাডেনিন থাকলে এই বন্ডে থাকবে গুয়ানিন, এখানে যদি অ্যাডেনিন লেগে থাকে এখানে থাকবে থাইমিন। অ্যাডেনিন অ্যান্ড থাইমিন, গুয়ানিন নয়, গুয়ানিনটা ভুল হয়ে গেছে। অ্যাডেনিন অ্যান্ড থাইমিন, দে উইল পেয়ার উইথ দ্য হেল্প অফ ভেরি উইক হাইড্রোজেন বন্ড। ওয়াটসন, ক্রিক দেখিয়েছেন কিভাবে। এটা তো প্যাচানো স্ট্রাকচার দেখছো না, এটা ল্যাডার লাইক স্ট্রাকচার। আমি যদি ল্যাডার স্ট্রাকচারটা তোমাদের সামনে একটু রাফলি তুলে ধরি, তাহলে দেখতে পাবে এইরকম লম্বা একটা স্ট্রাকচার আমি উপর থেকে নিচে নামিয়েছি। আরেকটা স্ট্রাকচারকে তাহলে কি করে নামাবো, নিচ থেকে উপরে দিয়ে দেবো, এইভাবে উপরে দিয়ে যাবে। এইটাকে বলছে অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। এবং এদের মধ্যে তখন একটা বেস পেয়ারিং হয়ে যাবে, নিজেদের মধ্যে একটা
বেস এইভাবে করে পেয়ারিং এসে যাবে, একদম ল্যাডার লাইক স্ট্রাকচার, এইভাবে বেসটা পেয়ারিং করে যাবে প্রত্যেকটা নিউক্লিওটাইড। সো এক একটা কি পলিনিউক্লিওটাইড চেন, 2 পলিনিউক্লিওটাইড চেন, এবং প্রত্যেকটা নিউক্লিওটাইড চেন থেকে ডিঅক্সি হয়ে গেছে, মানে যে সুগারটা সেটা ডিঅক্সিরাইবোজ সুগার, সেই ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে তৈরি হয়েছে আমাদের ডিএনএ। তাই নামটা কিরকম হবে আমরা পড়ে নিই। সুগার ফসফেট ফর্মস দ্য ব্যাকবোন, অলরেডি বলে দিয়েছি, সুগার ফসফেট ফর্মস দ্য ব্যাকবোন। দেন নাইট্রোজেন বেস ফর্মস দ্য ইন্টেরিয়ার্স, আমরা ইন্টেরিয়ার ডেকোরেটিং বলতে পারি নাইট্রোজেন বেসগুলো দিয়ে, পেয়ার্ড থ্রু উইক হাইড্রোজেন বন্ড, এখানে লিখে দিয়েছি উইক, বা কেন উইক বলছি, ভেরি স্মল টেম্পারেচার এদিক ওদিক হলে দিস হাইড্রোজেন বন্ড ব্রেকআউট করে যায়। যেমন আমাদের বডিতে নর্মাল হিউম্যান বডি অর এনি লিভিং অর্গানিজম বডি ম্যাক্সিমাম 40 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি অর 50 ডিগ্রি সেলসিয়াসও থেকে যদি তার থেকে বেশি সেলসিয়াস হয়ে যায়, তাহলে আমাদের বডিতে ডিএনএ ডিনেচার করতে শুরু করে, 2 পলিনিউক্লিওটাইড চেন বিকাম সেপারেট আউট, বিকজ তাদের মাঝখানে উইক হাইড্রোজেন বন্ডগুলো সেপারেট হতে শুরু করতে পারে। সো আস্তে আস্তে অর্গানিজম তার কাজকর্ম হারিয়ে ফেলতে পারে। কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং বলা হয়, সেটাকে কাকে বলা হয়? অ্যাডেনিন ইজ অলওয়েজ পেয়ার্ড উইথ থাইমিন উইথ 2 হাইড্রোজেন বন্ড, অ্যান্ড guanine is always paired with cytosine with 3 weak hydrogen bond. Uniform distance between 2 strands, distance are uniform because দেখছো এই দুটোর মধ্যে কখনো পেট মোটা বা পাতলা হয়নি। কেন ইউনিফর্ম হয়েছে? 2 ring 1 ring, মানে 3 ring, তো অলওয়েজ 3 ring স্ট্রাকচার একসঙ্গে হয়েছে, so distance will be equal. So adenine and guanine connected with 2 bonds, guanine cytosine connected with 3 bonds. All are hydrogen bonds, weak hydrogen bonds. All are hydrogen bonds, they are weak hydrogen bonds. মনে রাখবে, weak hydrogen bonds. So these are the bonds, 2 TAAT, then another bonds are there, 3 GC, 3 CG, এগুলো তোমাদের এনসিইআরটি বইটা এগুলোতে থাকে। তোমরা এই যে আমি বলেছিলাম অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার, অপোজিট, এইটা একদিকে এইটা নিচের দিকে, দিস স্ট্রাকচার কল অ্যান্টি প্যারালাল, এই লাইনটা কিন্তু তোমাদের বলতে হবে, বাংলায় বলবে বিপরীতমুখী। এবং যখন এই স্ট্রাকচারটা হবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন বলতে চলেছি, রিমেম্বার, যে কোনো ডিএনএ, এই ডিএনএ যদি এটা এদিকে থাকে, এটা থাকবে তার অ্যান্টি প্যারালাল। এবার মাথাগুলোতে কি থাকবে? 4টে মাথা খালি হয়ে আছে, 4টে মাথা নিয়ে এখন বলছি, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে। এবার একটা প্রান্ত বা একটা মাথা যদি আমি ঠিক করে ফেলতে পারি, 5 প্রাইম এন্ড ফ্রি, ফসফেট এন্ড যেখানে থাকে বা ফসফেট লেগে থাকলো 5 প্রাইম এন্ডে, তাহলে 5 প্রাইম এন্ড যদি একদিকে ফসফেট লেগে থাকে, তার ঠিক প্যারালালি গিয়ে তার অপোজিট এন্ডে কি হবে? অলওয়েজ দেয়ার উইল বি 3 প্রাইম এন্ড। এবার আমি অ্যান্টি প্যারালাল হওয়ার জন্য কি হবে? 5 প্রাইমের ঠিক অপোজিটে, এবার আসবে অপোজিট দিকে, কোন দিকে? তার বন্ড করার পরে, বন্ড ফরমেশনের পরে, এই অপোজিটে যেখানে থাকবে তার উল্টো 3 প্রাইম হাইড্রোক্সিলেন থাকবে। এবং এটা যেহেতু অ্যান্টি প্যারা, এটা এখান থেকে এদিকে গেছে, এদিক থেকে শুরু করব, তাহলে এই দিক থেকে এদিকে যাওয়ার পরে এটা চলে আসবে এইদিকে 3 প্রাইম টু 5 প্রাইম উল্টো দিকে। তাহলে কেমন হলো? আমরা এটা যদি দেখি, অর্থাৎ এদিকে বুঝে নাও, আশা করি ব্যাপারটা বুঝবে। এরকম স্ট্রাকচার, এ পাশে আছে 5, অটোমেটিকলি এ পাশে কত হবে? 3। অ্যান্টি প্যারালাল, যদি প্যারালাল হতো তাহলে এদিকে 5 এদিকে 3, এদিকে 5 এদিকে 3, নিচে 5 নিচে 3, উপরে 5 উপরে 3, তা তো হয় না। আমি বলছি এটার অপোজিট হয়ে যায়, অ্যান্টি প্যারালাল হয়ে যায়। তাহলে এখানে 5 প্রাইম থাকলে এখানে হবে 3 প্রাইম, তার অপোজিটে এখানে 3, 3 এর অপোজিটে 5, উল্টো হয়ে গেছে। আবার 5 এর অপোজিটে 3, তাহলে এরাও অপোজিট, এরাও অপোজিট, এরাও অপোজিট, এরাও অপোজিট, প্রত্যেকে অপোজিট ভাবে আছে। এখানে 5, অটোমেটিকলি কি বলো, এখানে কত? 3 প্রাইম, তাহলে এখানে 3 হলে এখানে ঠিক উল্টো 5 প্রাইম, এর উল্টো 3 প্রাইম, আবার এইদিকে 3 আছে, উল্টো দিকে কি আছে? 5 আছে। তাহলে এই পেয়ারিংটা কেন বুঝে যাবে।
5, এদিকে 3, 3 নিচের দিকে স্ট্যান্ডে 5, তার আবার এদিকে 3, সবাই একে অপরের অপোজিটে। এইভাবে করে বেস পেয়ারিং অ্যান্টি প্যারালাল বলে স্ট্রাকচারটা। দিস মডেল ইজ গিভেন বাই ওয়াটসন ক্রিক অ্যান্ড রাইট হ্যান্ডেড মোশন ফ্যাশন। রাইট হ্যান্ডেড মোশনে এরা হেলিক্স ফর্ম করে, সবসময় এরা একদিকেই ঘুরবে। আমি একটু উল্টো দিকে দেখাই, এইভাবে আমরা বাহাতে দেখাচ্ছি ঠিকই, আমি এভাবে দিতে উল্টো হয়ে যাচ্ছে, এই দিক থেকে দেখালে রাইট হ্যান্ডেড, সবাই রাইট হ্যান্ডেডে ঘুরছে। এই স্ট্যান্ডটা রাইট হ্যান্ডেডে পাক নিচ্ছে, এই স্ট্যান্ডটা রাইট হ্যান্ডেডে পাক নিচ্ছে, উল্টো করে রাইট হ্যান্ড। তাহলে এটা কি হয়ে যাবে, এরা একে অপরের সঙ্গে জড়িয়ে এরকম পেঁচিয়ে যাবে। অ্যান্টি প্যারালাল, দুজনেই রাইট হ্যান্ডেড, একটা রাইট হ্যান্ড মেনে দিয়েছে, আরেকটা রাইট হ্যান্ডেড পেঁচিয়ে দিয়েছে। এইভাবে দুটো রাইট হ্যান্ডেড অ্যান্টি প্যারালাল বলে তারা যদি কাছাকাছি আসে তারা অলওয়েজ প্যাচ খেয়ে যাবে, তারা একটা প্যাচে থাকবে এরকম স্প্রিং এর মতো, ঠিক আছে। তো টু চেইনস আর কয়েল রাইট হ্যান্ডেড ফ্যাশন, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এইভাবে রাইট হ্যান্ডেড ফ্যাশনে গেলে হেলিকাল, অ্যান্ড দিস ফর্মস দ্য হেলিকাল স্ট্রাকচার। নাও ডাবল হেলিক্স ফর্মড, যেটা ওয়াটসন ক্রিক দিয়েছিলেন কন্টিনিউ। আমরা এখানে যে ইনফরমেশনটা চারগাফ রুলের ক্ষেত্রে অলরেডি দেখিয়ে দিয়েছি, এটি বাই জিসি ইকুয়াল টু 1 ফর অল স্পিসিস, হিউম্যান হলে মোর দ্যান 1, প্রোক্যারিওট হলে লেস দ্যান 1। মনে রাখবে, টু চেইনস আর কয়েলড ইন রাইট হ্যান্ডেড ফ্যাশন ফর্মিং হেলিক্স। এইবার খুব ইম্পর্টেন্ট কথা, পিচ অফ হেলিক্স 3.4 ন্যানোমিটার and 10 base pair in each turn। এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কিনা আমি ব্যাপারটাকে একটু ডিসকাস করি। ধরো টার্ন, পিচ মানে প্যাচ করা টার্ন। পিচ একটা প্লেনে নয়, একটা পুরো যদি সার্কেল হয়, একটা কয়েন হয়, তাহলে একটা কয়েন বা একটা ব্যাঙ্গেল আছে, একটা চুড়ি, তোমাদের কাছে মনে করো মেয়েরা যে ব্যাঙ্গেল পরে বা চুড়ি পরে, তার মাঝখানটা দেখবে কাটা আছে, কেন কাটাটা দিয়ে আমরা একটু ফাঁক করে দিয়ে মেয়েদের হাতে পরাতে পারি। এরকম যদি একটা চুড়ি নাও, সে চুড়িটাকে ধরেছো গোল রাউন্ডেড, আমার হাতে কোনো কিছু নেই তাহলে দেখাতে পারতাম স্প্রিং এর মতো, এবার দিয়ে দুটোকে একটু টেনে লম্বা করে দাও, তাহলে কি উপর থেকে একটা সাপের মতো পেঁচিয়ে যাবে। কিন্তু জিনিসটা সার্কেলই আছে, ব্যাঙ্গেলটা সার্কেল ছিল, সার্কেলটার মাঝখানে কাটা ছিল। ইমাজিন দিস, একটা সার্কেল, তার একটা পেরিফেরি কাটা আছে, এবার দুটো এন্ড প্রান্তকে ধরে টান দিয়ে লম্বা করে নিচ্ছে, এবার টান দিয়ে লম্বা করেছে, কি হবে, এরকম একটা প্যাচ খেয়ে যাবে। আবার যদি দুটোকে চ্যাপ্টা করে দাও তাহলে আবার রিং হয়ে যাবে। তাহলে এই যে স্ট্রাকচারটাকে বলছে পিচ, এই যে একটা লেংথ, একটা পিচ বা একটা সার্কেল বা একটা হেলিক্স, ওয়ান হেলিক্স পিচ, এই একটা পিচের মধ্যে থাকে 10 নিউক্লিওটাইড or 10 বেস পেয়ার, এ পাশে অ্যাডিনিন, এ পাশে থাইমিন, এরকম দুটো বেস মিলে বেস পেয়ার জোড়া। এরকম বেস পেয়ার কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10, একটা পিচে, একটা হেলিক্সে, কথাটা বুঝতে পারলে, একটা পিচে একটা হেলিক্সে 10টা। এবং এই পিচটার একটা লেংথ হয়, এই পিচটার একটা লেংথ হবে, একটাই ছোট একটা লেংথ হবে, এই লেংথ উপরে নিচে লম্বা। সার্কেল নয় তো, সার্কেল হলে এটা ব্যাঙ্গেলের দুটো এন্ডের তো কোনো লেংথ 0 হয়ে যাবে, তাহলে ইকুয়াল মিলে যায়, কিন্তু দুটো লেংথ হবে। এই লেংথটা কতটুক, এই লেংথটার অ্যামাউন্ট মনে রাখবে 3.4 ন্যানোমিটার এনএম। যদি 3.n ন্যানোমিটার হয়, এটাকে সবসময় আংস্ট্রং এ কনভার্ট করলে হবে 34 অ্যাংস্ট্রং। মনে রাখবে আংস্ট্রম ইজ স্মলার ইউনিট, তাহলে সবসময় একটা ইউনিটে আগে পড়বে, তাকে 10 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে ন্যানোমিটার। তাহলে চলো আমি সবার প্রথমে তোমাদের ন্যানোমিটারে ইউনিটগুলো বলি। ন্যানোমিটারে 1 পিচ ইজ 34 অ্যাংস্ট্রং। ন্যানোমিটারে আগে বলছি না, অনেক জায়গাতে ন্যানোমিটারে থাকে, আবার অনেক জায়গাতে আংস্ট্রমে কনভার্ট করতে বলা হয়, তবে আজকাল এক্সামগুলোতে ন্যানোমিটারেই বেশি দেওয়া হয়। তবে ন্যানোমিটার অ্যান্ড আংস্ট্রং এর মধ্যে কোনো অসুবিধা নেই,
ন্যানোমিটারকে 10 দিয়ে ডিভাইড করলেই আমরা পেয়ে যাব, আমরা অ্যাংস্ট্রমকে 10 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব ন্যানোমিটার। অ্যাংস্ট্রমকে 10 দিয়ে ডিভাইড, ভালো করে মনে রাখবে। তাহলে 34 অ্যাংস্ট্রম কি একটা হোল পিচ, পিচ প্যাচ, মনে রাখো একটা প্যাচ, পিচ আর প্যাচ, বাংলা যারা পড়ছো প্যাচ মনে রাখো। ইচ অ্যান্ড একটা প্যাচে বা একটা কয়টা 10টা আছে, তাহলে এক এক দুটো বেস পেয়ারের মধ্যে, এখানে একটা বেস পেয়ার, এখানে একটা বেস পেয়ার, দুটো বেস পেয়ারের মধ্যে একটা ডিস্টেন্স হবে। ডিস্টেন্স কত? ডিভাইডেড বাই 10। আংস্ট্রমকেই করছো, আমি কিন্তু ন্যানোমিটারকে করছি না, আংস্ট্রমকেই করছি। অ্যাংস্ট্রম ইজ স্মলার ইউনিট, আংস্ট্রমকে 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3.4 অ্যাংস্ট্রম, জাস্ট 10 দিয়ে ভাগ, কারণ দুটোর মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, এবার 20, এটা কিন্তু 10 নয়, ইটস 20 করে দেখো, 20 অ্যাংস্ট্রম হচ্ছে এই দুটোর মধ্যে ডিস্টেন্স। আমি ডিস্টেন্সটা ভালো করে দেখছি, এই যে ডিস্টেন্স দেখছো, এই যে দুটো ফসফেট সুগারের মধ্যে ডিস্টেন্স, এই যে উপরে আবার দেখালাম, দুটো ফসফেট সুগার, দুটো ফসফেট সুগারের মধ্যে ডিস্টেন্স, দুটো সুগারের মধ্যে, দুটো হেলিক্স, দুই দিকে দুটো সুগার থাকে, দুটো সুগার দুটো হেলিক্স, ডিএনএ যদি আমরা দুটো বলি, এটা একটা হেলিক্স, এটা একটা, এই দুটোর মধ্যে ডিস্টেন্স বিটুইন টু ইজ 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম, আমি সব কটা অ্যাংস্ট্রমে বললাম, বারবার এটা ভুলে যেতে হয়। 1 পিচ 34 অ্যাংস্ট্রম, প্রত্যেকটা পিচে 10 নিউক্লিওটাইড অর 10 বেস পেয়ার্স, ইচ বেস পেয়ারের ডিফারেন্স অর ইচ নিউক্লিওটাইডের ডিফারেন্স সেম, বেস পেয়ারও আছে, দুটো বেস পেয়ারের মধ্যে ডিফারেন্স, আবার দুটো নিজেদের মধ্যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারের মধ্যে কিন্তু 20 অ্যাংস্ট্রমের একটু ছোট। আবার দুটো কনজিকিউটিভ নিউক্লিওটাইড, উপরে একটা নিচের একটা, নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স, বিকজ সেটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 3.4 অ্যাংস্ট্রম, সবগুলো আগে অ্যাংস্ট্রমে বলছি। এন্ড দুটো ডিস্টেন্স অফ টু সুগার 20 অ্যাংস্ট্রম। ঠিক এগুলোকে ন্যানোমিটারে চলে যাও, ন্যানোমিটারে কনভার্ট করলে দেখো 34 কে আমরা 10 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 3.4 ন্যানোমিটার 1 পিচ। ইচ পিচকে যদি আরো এবার ভাগ করে দিই 10 দিয়ে, 0.34 ন্যানোমিটার। এবার 20 অ্যাংস্ট্রমকেও আবার 10 দিয়ে ভাগ করলাম, হয়ে যাবে 2 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটারের ডিস্টেন্স তাহলে কি কম হবে? জাস্ট ন্যানোমিটারে 3.4 ন্যানোমিটার, কারণ 3.4 কিন্তু দু জায়গায় আছে, এই জায়গাটা গন্ডগোল হয় বলে বেশিরভাগ এটা দুটো প্যারালালি লিখে দেবে। মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড এটা, মোস্ট ইম্পর্টেন্ট, তা লিখে নাও। অ্যাংস্ট্রমে অ্যান্ড ন্যানোমিটারে গুলিয়ে দেওয়া হয় তোমাকে, যেভাবে হোক মনে রাখতে হবে, নো নিড টু এনি শর্টকাটস, খালি 10 দিয়ে ভাগ করে দিয়েছি। 3.4 ন্যানোমিটার 2 নিউক্লিওটাইড, ন্যানোমিটারে যদি বলে, অ্যাংস্ট্রমে বললে 0.34 ন্যানোমিটার, যদি ন্যানোমিটারে বলা যায়, অ্যাংস্ট্রমে বললে 3.4 অ্যাংস্ট্রম, 2 ন্যানোমিটার, দুটো নিউক্লিওটাইড চেনের মধ্যে পড়ছে, অ্যাংস্ট্রমে 20 অ্যাংস্ট্রম। এইবার আমরা এটাকে কতগুলো ভাগে ভাগ করি, 3.4 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 বেস পেয়ার, তাহলে 1 বেস পেয়ারকে ঠিক একইভাবে আমি তোমাদের বলেছি 3.4 ডিভাইডেড বাই 0.34 ন্যানোমিটার, সেম এই জায়গাটাকে তোমাদের ক্যালকুলেট করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। কিরকম ডিস্টেন্স বিটুইন দিস টু ইজ 3.4 ন্যানোমিটার, পারলে মুখস্থ করে নাও। ডিস্টেন্স বিটুইন টু সেম 0.34, ডিস্টেন্স বিটুইন টু 0.34, ডিস্টেন্স বিটুইন দিস টু 0.34, ডিস্টেন্স বিটুইন টু 0.34 ন্যানোমিটার, 0.34। কিভাবে এসছে? 34 ন্যানোমিটার, তাকে টোটালটা ন্যানোমিটার বলেছি, অ্যাংস্ট্রম দিয়েও বলতে পারতাম, কারণ অ্যাংস্ট্রম দিয়ে অনেক সময় গুলিয়ে গুলিয়ে আসে। এবার ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার অ্যাজ এ সামারি তোমাদের সামনে ইন শর্টে তোমাদের বলে দিচ্ছি। সামারিতে আমরা কি পড়বো এগুলো দেখার চেষ্টা করি, লেখাগুলো মনে রাখতে হয়, তার জন্য নোট আকারে তোমাদের সামনে তুলে রেখেছি। এই যে অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার 5 to 3, 3 to 5 ওপর থেকে নিচে আসছে, 3 to 5 অপোজিট,
আবার উপর দিকে 5 to 3 অপোজিট, সেম থিং, কিন্তু এরা প্যাচ খেয়ে গেলে এভাবেই দেখানো যাচ্ছে। বুঝতে পেরেছো? এই যে ব্লু কালারের এখানে শুরু হয়েছে 3 দিয়ে, ব্লু কালারটা শেষ হয়েছে 5 দিয়ে। রেড কালারটা শুরু হয়েছে 5 দিয়ে, রেড রেড প্যাচ খেয়ে খেয়ে রেড কালার শেষ হচ্ছে 3 দিয়ে। সেম, যেভাবে খুশি অ্যান্টি প্যারালে দেখাও, প্যাচ দিয়ে পিচ করে দেখাও, তোমাদের ইচ্ছে। চলো এবারে আমরা লেখাগুলো পড়ে পড়ি। কম্পোজড অফ 2 পলিনিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইড মানে জানো অনেকগুলো পলি, 1 পলিনিউক্লিওটাইড চেন দিয়ে হয় আরএনএ, 2 পলিনিউক্লিওটাইড দিয়ে ডিএনএ। সুগার ফসফেট forms the backbone already mentioned. Nitrogenous base from the interior paired with weak hydrogen bonds. Complementary base pairing, as you know, adenine with thymine, guanine with cytosine with 3 bonds, adenine with thymine 2 bonds. বারবার বলে যাচ্ছে যাতে মুখস্থ থাকে। 2 polynucleated chains আর অ্যান্টি প্যারালাল ইন নেচার, এটা এদিকে একটা উল্টো দিকে। ইন শর্টে বলে রাখলাম 2 chains are coiled at right handed fashion forming a helix. একটা যেহেতু অ্যান্টি প্যারাল, যদি দুটো একই দিকে হতো তাহলে দুটো একদিকে প্যাচ খেয়ে যেত, বাট একদিকে প্যাচ খায়নি, অপোজিটে প্যাচ খেয়েছে, এইভাবে জড়িয়ে পেঁচিয়ে ধরেছে। কেন? অ্যান্টি প্যারালাল বলে। মনে রাখবে, একদিকে হলে একদিকে প্যাচ খেয়ে যেত। ইউনিফর্ম ডিস্টেন্স বিটুইন 2 স্ট্যান্ডস অফ হেলিক্স, মনে রাখবে কোনটা? এই যে দুটো, কারণ দুজনের মধ্যে ডিস্টেন্স আর সেম, তাতে আমরা বলবো 2 স্ট্যান্ড ইউনিফর্ম ডিস্টেন্স। তাকে কি বলবো? তাকে আমরা ডিস্টেন্স বিটুইন 2, আর ডিস্টেন্সটা তোমরা জানো অ্যাংস্ট্রমে, 20 ন্যানোমিটারে 2 ডিভাইডেড বাই 10, অর্থাৎ ইউনিটের ফরমেশন এখানে আমরা করে দিতে পারি।